সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই, কোনো ফাটল ধরে নাই। সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশ বর্ডারে হিন্দুদেরকে পাঠানো হবে আন্দোলন করার জন্য। কি বলবেন? বোকা বোকা কথা বলছেন। চট করে বাংলাদেশে আসা যাবে না। আপনি যত বড় ফেরাউন আর নমরুদ হন, বাংলাদেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, বিদেশি আগ্রাসন এসবের প্রশ্নে আমরা ইস্পাত সম আমাদের ঐক্য বজায় থাকবে। কোনো পরিবর্তন হবে না বাংলাদেশে পিটানি ছাড়া, সেটা জুলাই আগস্ট প্রমাণ করছে। কারণ হাসিনাকে পিটায়া আদানাংটা করে দেশ ছাড়া করতে হয়েছে। ছাত্র দলের পক্ষ থেকে আবারও আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছি। স্বৈরাচার এবং তাদের দোসরদের ক্ষেত্রে এবং বিদেশি শক্তিকে নস্যাৎ করতে তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি। ভারত বিরোধিতার মানে আমি ফেনী পানির ন্যায্য হিস্সা চাই। ভারত বিরোধিতার মানে আমি ওই যে রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে তার বাতিল চাই। সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে সকল ছাত্র সংগঠন হাতে হাত মিলিয়েছে এক মঞ্চে। গত কিছুদিনে ভারত আমাদের সঙ্গে যে সমস্ত কাজকর্ম করেছে এই সমস্ত কিছু হিসাব চোকাতেই এবার ছাত্র জনতা একত্রিত হয়েছে। এবার কি তাহলে ভারতের দাতারা লেজ গুটিয়ে পালিয়ে যাবেন নাকি তারাও আক্রমণ করবে? এই বিষয়টাই কিন্তু আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। বাংলাদেশের ছাত্র জনতা এবার একত্রিত হয়েছে, ইন্ডিয়ার দাদারা এবার যাবে কোথায়? তাদের কিন্তু এবার আর কোনো ছাড় দেওয়া হবে না, প্রতিটা কথার জবাব দেওয়া হবে। আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে কিভাবে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ছাত্ররা একত্রিত হয়েছে। এখানে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, আছে ছাত্র দলের নেতারা, আছে গণ অধিকার পরিষদের নেতারা এবং যত ছাত্র সংগঠন আছে সকল নেতারা এবার একত্রিত হয়ে ভারতের বিরোধিতা করা শুরু করে দিয়েছে। হ্যাঁ দর্শক, বাংলাদেশের মধ্যে কি শুরু হতে যাচ্ছে আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তারা এবার ভারতের প্রতিটি কথার জবাব দিবে। আর হঠাৎ করে কেন ভারত এই ইসকন নামের একটা ছোট ইস্যু নিয়ে এত বড় কাহিনী করতেছে সেটাও কিন্তু এবার বুঝতে পারছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এবার একত্রিত হয়েছে ইন্ডিয়ার প্রতিটি কথার এবার জবাব দিবে। দর্শক, এবার কিন্তু সত্যি সত্যি একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ বাংলাদেশের ছাত্র সমাজ কিছুদিন আগেই একটা যুদ্ধ করে এসেছে, তারা জানে যে কিভাবে বিরোধী দলকে পরাজিত করতে হয়। হ্যাঁ দর্শক, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, কিভাবে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ দর্শক, কথা বলার জন্য সর্বপ্রথম আমরা ছাত্র নেতাদের কথা শুনবো, তারা কিভাবে একত্রিত হলো এবং ইন্ডিয়ার বিরুদ্ধে তাদের পদক্ষেপ কি, এই সব কিছুই কিন্তু আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। সো আমরা কথা না বাড়িয়ে সর্বপ্রথম এই যে ভিডিও ফুটেজগুলো আছে এই ভিডিও ফুটেজগুলো দেখে নেব। আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে তারা, এবং আজকের যে সমাবেশ, যে কনটেক্সটে আমরা আসলাম, এটা আমাদের মনে কোনো সন্দেহ জেগেছে বলে আপনাদের আহ্বান জানাই নাই। আমরা আহ্বান জানিয়েছি এই জন্য অগাস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং যেই শক্তি নিয়ে যেই ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই, কোনো ফাটল ধরে নাই। সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য করেছি। আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই। আমরা এখনো সেই জাতি, যেই জাতি এই 5ই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে, সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে। সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা। তারা যেন মনে করছে যে এর প্রতি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা আমরা হই নাই, আমরা সেই সতেজ। যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। এবার সেই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য, আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কারো শক্তির নাই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, তত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন, সেগুলো মুছে যায় না, এখনো দগদগ করছে এগুলো এখনো। সেটা আমাদের বুকেও দগদগ করছে। কাজে আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে। আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা, আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছে। আমরা নানা মত, নানা পথ, এগুলো থাকবেই, এটা যে কোনো জাতির মধ্যে থাকবে। কিন্তু এই বিষয়ে কোনো রকমের মতভেদ আমাদের নেই। যেভাবে আপনারা এই 5ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে। সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে।
সবাইকে যেন জানি, সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না, এটা একত্র হয়ে বসাতে এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার ভরসা থাকবে। আমরা তো করে যাইনি, আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি, সেই মজবুত অবস্থাতে আমরা আছি এবং থাকবো। কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, কেউ আমাদের স্বাধীনতা থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে। আচ্ছা, আমাদের 5ই অগাস্টে আমাদের 9 দফার ভিত্তিতে যে 5ই অগাস্টে গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে আমাদের 7 দফার মধ্যে ছিল যে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তো সেই জায়গা থেকে গত দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ক্যাম্পাসে কর্তৃত্ববাদী ছাত্রলীগের যে রাজনীতিক এক ধরনের সংস্কৃতি তারা পরিচালনা করেছিল, যেটি একটি প্রজন্মের মধ্যে, শুধু 2-4 বছরের শিক্ষার্থীর মধ্যে না, বরং একটি প্রজন্মের মধ্যেই ছাত্র রাজনীতি নিয়ে এক ধরনের ভীতি সৃষ্টি করেছিল। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি রাখা না রাখা নিয়ে এই 5ই অগাস্ট পরবর্তী সময়ে এখনো পর্যন্ত যে বিতর্কটি চলমান রয়েছে, সেটি হচ্ছে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এবং ছাত্র রাজনীতির ধরন কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আমাদের যে মিটিংটি হয়েছে, আমাদের সেটি হচ্ছে যে গত সপ্তাহের মিটিংয়ের ফলো আপ। সেখানে আজকে আমরা কয়েকটি বিষয় একমত হয়েছি। মোটা দাগে আমরা প্রথমত যে বিষয়ে একমত হয়েছি সেটি হচ্ছে যে জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই আমরা চাই যে ডাকসু সহ সারা বাংলাদেশের ছাত্র সংসদ যে নির্বাচন, সেই নির্বাচন শুরু হয়ে যাক। সেটা হচ্ছে জানুয়ারির লাস্ট উইক এবং থেকে শুরু করে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে, কারণ মার্চের দিকে রোজা রয়েছে। আমরা চাই জাতীয় নির্বাচনের পূর্বেই এই যে ছাত্র সংসদ এবং ডাকসু যে নির্বাচন, সেই নির্বাচনটির মধ্য দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন বা ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং জাতীয় রাজনীতি তথা ছাত্র যে আমাদের দেখেছেন এই গণ অভ্যুত্থানটি ছাত্রদের নেতৃত্ব হয়েছে, এই ছাত্রদের নেতৃত্বকে লেজিটিমাইজ করার জন্য এবং ছাত্রদেরকে আমাদের দেখা গিয়েছে কি দীর্ঘ সময় আমাদের এই যে ডাকসু ইলেকশন বন্ধ করে রাখা হয়েছিল, পরবর্তীতে 2018-তে হয়েছে, সেটিও এক ধরনের কন্ট্রোলড ইলেকশন ছিল। আমরা হলের মধ্যে দেখেছি এক ধরনের কন্ট্রোলড ইলেকশন। সেই জায়গা থেকে, সেই চর্চা থেকে বেরিয়ে এসে আমাদের জাতীয় নির্বাচনের পূর্বেই এই ছাত্র সংসদ নির্বাচনটি আমাদের জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকেই হয়ে যাওয়ার জন্য আমাদের সকল ছাত্র সংগঠনগুলোই আজকে একমত হয়েছে। দ্বিতীয়ত সেটি যে আমাদের যেই পূর্ববর্তী যে রাজনীতির ধারা ছিল, যে আমরা দেখেছি যে হল দখল করা, সিট বাণিজ্য, ক্যাম্পাসে শোডাউন পলিটিক্স, গ্যাস্ট্রোম গণরুম কালচার, শিক্ষক পলিটিক্স, শিক্ষকরা দেখা গিয়েছে যে তারা ফুল টাইম পলিটিশিয়ান আর হাফ টাইম টিচার। তারা বেশিরভাগ ক্ষেত্রে যতটা না শিক্ষকতা করেছে তার থেকে বেশি পার্টি পলিটিক্স নিয়ে ব্যস্ত থেকেছে। সেটির কারণে ছাত্রদের যে দাবিগুলো, সেই ছাত্রদের দাবিগুলো কিন্তু প্রাধান্য পায়নি, যার কারণে শিক্ষার্থীদের থাকার জায়গাকে কম্প্রোমাইজ করে ক্যাম্পাসে বড় বড় ইমারত উঠেছে কর্মচারী এবং শিক্ষকদের জন্য, কিন্তু ছাত্ররা সেখানে রাস্তায় বারান্দায় সেখানে ঘুমাতে হয় এবং মৃত্যুর কোলে ঝুঁকে পড়তে দেখা গিয়েছে। সুতরাং সিট সমস্যার সমাধানে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে এবং এই অতীতের রাজনীতির যে নেতিবাচক দিকগুলো, সেই দিকগুলো নিয়ে আমরা একমত হয়েছি এবং সেগুলো সংস্কার করে কিভাবে লেজুর ভিত্তিহীন ক্যাম্পাসে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি চালু করা যায়, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত থাকবে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। আমাদের শেষ হয় নাই, আর একটা ছিল, আমরা তো আসলে নতুন একটা রাজনীতি চাচ্ছি, বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে। আজকে যে সকল ছাত্র সংগঠন আমরা যার যার জায়গা থেকে আমরা যে একটা সংস্কার চাচ্ছি সবাই, দেশবাসী এবং ছাত্র সমাজ, এই সংস্কারটা আসলে কীরকম হবে, এই জন্য আমরা আগামী 20 তারিখের মধ্যে সকল ছাত্র সংগঠন আমরা ঐক্যমত্য এসেছি যে আমরা সবাই একটি করে প্রস্তাবনা দেব আমাদের পক্ষ থেকে এবং আমরা সবাই আপনাদেরকে সেই প্রস্তাবনাগুলো ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আমাদের আজকে গত সপ্তাহে যারা এসেছিলেন তারা সবাই না থাকে
আজকে প্রায় 30টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন, যেটা গত মিটিং এর চাইতে 11টি ছাত্র সংগঠন বেশি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশ বর্ডারে হিন্দুদেরকে পাঠানো হবে আন্দোলন করার জন্য, কি বলবেন? বোকা বোকা কথা বলছেন তিনি শুধুমাত্র ভোটের রাজনীতি করেন, শুধুমাত্র যে এর থেকে কিভাবে তাদের ভোট দেওয়াবে এই চেষ্টা করেন। বাংলাদেশ বর্ডারে পাঠানোর প্রয়োজন নয় এখানকার নাগরিককে। দেশের প্রধানমন্ত্রীর এক ফোনে যদি রাশিয়া ইউক্রেনের মতো, রাশিয়া সুপার পাওয়ার যার কাছে, তাদের যুদ্ধ যদি থামিয়ে দিতে পারে, তাহলে একটা ফোন কেন ইন্টেরিয়াম সরকারের যিনি আছেন তাদেরকে ফোন করে কেন বন্ধ করতে পারছে না? আমরা বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটছে, যতটুকু জানতে পারছি, যতটুকু দেখতে পাচ্ছি, চিন্ময় কৃষ্ণ দাস মহাশয়কে গ্রেফতার এবং তাকে যখন কোর্টে প্রডিউস করেছিল, সেই সময় প্রডিউসের পরে এক অ্যাডভোকেটকে কুপিয়ে খুন করেছে। এই সমস্ত যে ঘটনা ঘটছে, তীব্র ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমাদের ভারত সরকারের কাছে আমাদের বার্তা, এবং সাথে সাথে ইন্টেরিয়াম সরকারের কাছে এটাও বার্তা যে অবিলম্বে এগুলো বন্ধ করা হোক, এবং ভারত সরকার বাংলাদেশ ইন্টেরিয়াম সরকারের সাথে কথা বলে ওখানকার সংখ্যালঘুরা যারা নিরাপত্তায় নিশ্চিন্ত থাকে তার জন্য অবশ্যই জোরালো কণ্ঠে সওয়াল করুক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এরা এটা না করে এরা ওই মানুষকে চেপিয়ে তোলার চেষ্টা করছে। এদেরকে আপনি প্রশ্ন করুন, মণিপুরেও তো আজকে আদিবাসী বিভিন্ন সমাজের মানুষরা কিভাবে আক্রান্ত হচ্ছে, তাদের ধর্ষণ করে তাকে জ্বালিয়ে দিচ্ছে। এই বিষয়ে দুটো কথা বলবেন, দেখবেন মিডিয়ার সামনে মুখ খুলবে না। ওদের প্রশ্ন করুন, উত্তরপ্রদেশে মসজিদের সার্ভে নামে কিভাবে ওখানে 4 থেকে 6টা মুসলিম ছেলেকে, সে তো ভারতীয়, সেও তো নাগরিক, কাকে খুন করা হলো গুলি পুলিশ রাষ্ট্র দ্বারা, সে নিয়ে প্রশ্ন করে এরা উত্তর দেবে না, এড়িয়ে যাবে। কিন্তু আপনাদের বলি, এই যে সার্ভে 1991 যে ওয়ারশিপ অ্যাক্ট দেখবেন, সেখানে সম্পূর্ণভাবে এই ধরনের কতটা সাংবিধানিক কি কতটা অসাংবিধানিক ওখানে বলে দেবে, কিন্তু এই বিষয়ে এরা কোনো চর্চা করবে না। এরা উত্তরাখণ্ডের কথা জিজ্ঞাসা করবেন, কল ফর প্রেয়ারকে যদি আপনারা, অর্থাৎ আজানকে, এরা আজান দিতে গেলে নাকি প্রশাসনের অনুমতি লাগবে না। আমরা কোন জায়গায় স্বাধীনতার 75 বছর পার করলাম, সংবিধানের 75তম দিবস উদযাপন করলাম, সংবিধান যে আমরা পেয়েছি, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান আমাদের কাছে আছে, তারপর আমরা এই দিন দেখতে হচ্ছে। পরিশেষে বলছি, শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি বাংলাদেশের হিন্দু ভাই, সংখ্যালঘু হিন্দুদের জ্বালাটা বুঝতে পারবে না, বুঝবে নওশাদ সিদ্দিকী, বুঝবে কুতুবুদ্দিন ফাতেহি, কারণ এরাও তো এখানকারের সংখ্যালঘু। আমি আবারও বলবো যে সারা পৃথিবীতে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, কোনো জায়গায় ধর্মের কারণে, জাতের কারণে, বর্ণের কারণে, ভাষার কারণে, কালচারালি যারা মাইনরিটি সেখানে তারা আক্রান্ত হচ্ছে। এটা অবশ্যই বন্ধ হওয়া দরকার। যে যেখানে আছে সেখানে তাদের নিজস্ব আইডেন্টিটি নিয়ে বেঁচে থাকুক, তাদের নিজস্ব কালচার নিয়ে বেঁচে থাকুক, এটা প্রত্যেকটা রাষ্ট্রকে সুনিশ্চিত করতে হবে। কিন্তু বারবার যে প্রশ্নটা প্রথমে বাবরি মসজিদ আমরা দেখলাম, জ্ঞানব্যাপী মসজিদ দেখলাম, এখন শাহী জামা মসজিদ, 500 পুরনো মসজিদকে নিয়ে এরকম একটা কথা তোলা হচ্ছে। মসজিদ দিকে আক্রমণটা কেন? আপনি বলুন, বিজেপি যে কটা দিনে স্বপ্ন দেখিয়েছিল, আজকে দিনে স্বপ্ন দেখিয়েছিল, ব্যর্থ হচ্ছে। আজকে দিনের পরিবর্তে কি হলো? 15 লক্ষ টাকা করে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে, অ্যাকাউন্টে দেবে, 15 পয়সা করে দেয়নি। উল্টে আমাদের মিনিমাম ব্যালেন্স না থাকার জন্য কয়েক হাজার কোটি টাকা গরিব দুস্থ মানুষের কাছ থেকে কেটে নিয়েছে। যেখানে দেখবেন যে কটা প্রজেক্ট বলেছিল বেকারত্বের কমিয়ে দেবে, কাজ দেবে, বছরে 2 কোটি চাকরি দেবে, এখন বেকারত্বের শীর্ষে আমাদের দেশে এগিয়ে যাচ্ছে। সাংবাদিক স্বাধীনতায় 2014 সালে সম্ভবত 54তম জায়গায় ছিল, আর 2024 10 বছরে 159 র্যাঙ্ক আমাদের, আউট অফ 180। মানে ভাবতে পেরেছেন আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। এরা বলেছিল 1 টাকায় একটা ডলার পাওয়া যাবে, আর এখন দেখলাম স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি টাকায় ডলার কিনতে হচ্ছে 84 টাকা 4-3 পয়সাতে। তো এই হচ্ছে মোদির সাফল্য। এই সাফল্যতে মোদির মুখ দেখাতে পারছে না, ভারতবর্ষের জনগণের হতশ্রী চেহারা ফুটে উঠছে। এটাকে চাপা দেওয়ার জন্য মন্দির মসজিদ, হিন্দু মুসলমান বাইনারি পলিটিক্স করতে হবে, এটাতে মানুষকে খাইয়ে রাখতে চেষ্টা হচ্ছে। আরজি করের প্রতিবাদে তিলোত্তমার মা বাবা দেখা করলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে, এবং তার সঙ্গে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম এখানে। কি বললেন এই যে আরজি করের দাবিতে এবং তার তিলোত্তমার নিজের মেয়ের দাবিতে আপনার সঙ্গে এসে দেখা করা? দেখুন, যেভাবে অন্যায় হয়েছে তিলোত্তমার সাথে, সেটা কেউ মেনে নিতে পারছে না। তার মা থেকে শুরু করে পরিবারের লোকজনের আমরা বক্তব্য শুনেছি, কি দিন তারা পার করছে। তার পরিবারের লোকজন এসেছে, কথা বলেছি, তাদেরকে আমি আশ্বস্ত করেছি, তাদের বক্তব্য এটাই যে লড়াই থেকে পিছ পাবেন না, আন্দোলন থেকে পিছ পাবেন না। আমি তাদেরকে আশ্বস্ত করেছি এটা শুধুমাত্র একটা ডক্টরের ইনসিডেন্ট না, এই ধরনের মর্মান্তিক ঘটনা একটা ডক্টর কেন্দ্রিক নয়, এটা একটা সোসাইটির সাথে যুক্ত আছে। যে সমাজ ব্যবস্থা বদলানোর জন্য আজকে তিলোত্তমাকে আমরা হারিয়েছি, তিলোত্তমার যে স্বপ্ন সেটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। স্বপ্নটা কি ছিল? দুর্নীতিমুক্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো, এই যে ডুপ্লিকেট ঔষধ থেকে শুরু করে ওটির মধ্যে যে মৎস্য, যেগুলো যা অন্যায় হচ্ছে, এগুলো মুক্ত আরজি কর। আমাদের লড়াইটাই থাকবে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রতে এই ধরনের সিন্ডিকেট রাজ, দুর্নীতি, অন্যায় মুক্ত যাতে হয়, সে লড়াই থাকবে, এবং তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে আমাদের লড়াই চলতে থাকবে। আরো নির্বাচনে একেবারে দ্বিতীয় স্থানে আইএসএফ, তো বিজেপি এবং কংগ্রেসকে পেছনে ফেলে কতটা কিছুটা কি জয়ের দিকে এগোনো মনে হচ্ছে? এখন দ্বিতীয় স্থানে না প্রথম স্থানে থাকতাম যদি প্রশাসন
নিরপেক্ষতার সাথে কাজ করতো, আর তৃণমূল কংগ্রেস তাদের পায়ের নিচে মাটিটা কতটা আছে চেক করার জন্য শান্তিপূর্ণভাবে ভোট করতো। আপনারা ভোটের দিনে দেখেছেন আমাদের দাঁতপুর অঞ্চলের যে সমস্ত বুথের এজেন্টরা বুথে যাবে বলে প্রস্তুত আছে, প্রশাসন তাদেরকে নিয়ে যেতে ব্যর্থ আছে। আর আমরা তো ওই রাজনীতি করিনি, চর ঠেলে দেবো যে গুলির সামনে মরবে, বোমে মরবে, আমি বলবো লাশ নিয়ে রাজনীতি করবো। আমাদের কর্মীদের জীবন আগে আমাদের কাছে বড়, ভোট আসবে যাবে, কিন্তু আমরা কন্টেস্ট করার জন্য, আমরা বুথে এজেন্ট দেওয়ার জন্য আমরা মানসিক প্রস্তুতি ছিলাম, কিন্তু প্রশাসন ব্যর্থ হয়েছে বিরোধী দলের এজেন্টকে বসাতে। আর বিজেপির কথা বলছেন, বিজেপি এখানে কোনো রকম ভাবে সিরিয়াস ইস্যু নিয়েছে? এই উপনির্বাচনটা সিরিয়াস হিসাবে নিয়েছে? বিজেপি চাইছে তৃণমূল জিতলেই তো ওদের লাভ, কারণ ভাঁড় একটাই নাগপুর, বিজেপি জিতলেও যেটা হবে, তৃণমূল জিতলেও সেটা হবে, ওদের এনার্জি কেন ক্ষয় করবে? লড়াইটা হয়েছে বামপন্থী আইএসএফ মিলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে। মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে এখানে দ্বিতীয় থাকতাম না, প্রথমে থাকতাম। শেষ একটা প্রশ্ন করছি, সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপি নেতারা আমরা একবারও দেখলাম না সরব হতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিয়ে। বাংলার প্রতিদিন পেঁয়াজের দাম আজকে আকাশ ছোঁয়া, সাধারণ মানুষকে নিয়ে কথা বলতে কিন্তু শুনছি না। বলবে কি করে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনের পর দিন বেড়ে যাচ্ছে? রাজ্য সরকার যেমন ব্যর্থ, কেন্দ্র সরকার তো ব্যর্থ। তাই এরা ব্যর্থতা কি ঢাকার জন্য নিজেদের দলের বিরুদ্ধে নিজেরাই বলবে? স্বাভাবিকভাবে এরা বলবে না, সেই জন্য এরা বলছে না। এদের তো কোনো মুদ্রা নাই, শুধু হিন্দু মুসলমান ছাড়া এদের বাইনারি পলিটিক্স ছাড়া কোনো মুদ্রা নাই, বলার জায়গা নাই। যদি জায়গা থাকতো। গণমাধ্যম এই সংবাদ পরিবেশন করেছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সমস্ত দলের জাতীয় নেতৃবৃন্দকে এখানে আহ্বান জানিয়েছিলেন। আমরা সেখানে এসেছিলাম, দল মত আমাদের ভিন্ন, আদর্শ আমাদের ভিন্ন, পথ আমাদের এক। পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশ আমাদের সবার, শুধু রাজনৈতিক দল না, আমাদের সকলের, জনগণের একটা বিশেষ অংশ আপনারাও, এবং আপনাদের ভূমিকাও কিন্তু গত আন্দোলনে কারো কারো না থাকতে পারে, কিন্তু নির্বিশেষে অনেক সহায়ক ছিল। এই জন্য সেই ভূমিকার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামীর বাংলাদেশ গঠনে পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী। আমরা তাদের সাথে সব প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আপনারা এটা দেখেছেন। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলের সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকবো, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি 5 অগাস্টে এই 24 সালে আমরা ছিলাম, এটাই আমাদের অব্যাহত থাকবে। এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে, যেমন মত বিনিময় হয়েছে, ছাত্র সংগঠনগুলোর সাথে হবে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে, আপনাদের সাথে হবে। আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে। এই সমস্ত অংশীজনদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে। আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকব এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করব। আরেকটি বিষয় আমরা অত্যন্ত ক্লিয়ারলি আমরা জানিয়ে দিয়েছি, এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। এটা যে রূপ নিয়েই আসুক, সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব এবং প্রশ্রয় আমরা দিব না কেউ। এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি। আরও অনেকগুলো বিষয়ে কথা হয়েছে। আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট যারা করছে তাদেরকে বুঝানো যে তোমরা আমাদের প্রতিবেশী, আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা, আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনে? এই বিষয়গুলো তো আসবে, অবভিয়াসলি আসবে। তো সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। আমরা আশা করছি জাতি ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব। চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য অটুট এবং মজবুত থাকবে। চূড়ান্ত সফলতা এসে যাওয়ার পরেও প্রিয় দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে ছোটখাটো কথা হলেও সেটা নিয়ে কোনো কনসেনসাস হয় নাই বা ব্যাপকভাবে কোনো আলোচনা হয়নি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন সবাই। আরো দেখা হবে ইনশাআল্লাহ, আরো কথা হবে। আসসালামু আলাইকুম। চট করে বাংলাদেশে আসা যাবে না। আপনি যত বড় ফেরাউন আর নমরুদ হন, যত বড় সাম্রাজ্যবাদী শক্তি আপনার পাশে থাকুক না কেন, মনে রাখবেন আবু সাইদের মুগ্ধরা চট্টগ্রামে যেভাবে সাইফুল হয়ে ফিরে এসেছে, যাত্রাবাড়ির 58 শহীদের উত্তরসূরিরা আবার নতুন করে ফিরে আসবে, আওয়ামী ফ্যাসিবাদকে মোকাবেলা করবে। দিল্লির দাসত্ব, ইসকনের নামে অরাজকতা, আনসার লীগের নামে অভদ্রতা, ছাত্রলীগের গুন্ডামি বদমাইশের দিন বাংলাদেশে আর ফিরে আসবে না। আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেছে।
বাংলার জমিনে, এবং যাত্রাবাড়ির বিপ্লবী চত্বর থেকে শহীদরা সেই কথা আবার মনে করিয়ে দিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি আর 14 দলের ইতিহাস হচ্ছে মুসলিম লীগ হয়ে যাবার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ডাইনোসরের মতো কঙ্কাল হয়ে পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যাবার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ফেরাউনের মতো পানিতে ডুবে যাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে কারবালার ময়দানে রক্তস্রাত পরিবেশ থেকে উধাও হয়ে যাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে শত শত হাজার হাজার বিপ্লবীদেরকে চ্যালেঞ্জ করে পরাজিত হবার ইতিহাস। পরাজিত শক্তিরা বাংলাদেশে আর ফিরে আসবে না। যাত্রাবাড়ির শহীদরা জীবিত হয়ে আবার ফিরে আসবে, আবার লড়াই করে সামনে দাঁড়াবে। প্রিয় দেশবাসী, বাংলাদেশের শত্রুরা দেখতে পাচ্ছেন গত 3-3.5 মাসে সীমান্তের মধ্যে এবং সীমান্তের বাইরে থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে। ভারতের সৈন্যবাহিনী নাকি উত্তর দিনাজপুরের সীমান্তে এসে দাঁড়িয়েছে। বিজেপি হুমকি দিচ্ছে বাংলাদেশের সীমান্ত নাকি তারা অবরোধ করবে। নেপালের মতো আমাদের সীমান্ত থেকে বাংলাদেশে যত পণ্য আসে, ডাল, চাল, পেঁয়াজ, ডিম আনা বন্ধ করে দেবে। আমরা বলছি সেই সকল জাতীয় শত্রুদেরকে নেপালের মতো একটা ছোট্ট দেশ থেকে শেখেন। তারা আপনাদের অবরোধের মুখে লড়াই ছেড়ে দেয় নাই। বাঙালিরা যারা জেগেছে গত 3 মাসে, 16 বছরে যারা লড়াই করেছে নমরুদ আর ফেরাউনের বিরুদ্ধে, এই জাতি না খেয়ে থাকবে। না খেয়ে থাকার অভ্যাস আমাদের আছে। বছরে একবার আমরা না খেয়ে থাকি। সেই জাতিকে হুমকি দেবেন না, ডাল, চাল আর পেঁয়াজের হুমকি দেবেন না। না খেয়ে থাকবো। দৌলিয়াত্বের কাছে, জাতীয় শত্রুর কাছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে গাদ্দার বেঈমানদের মতো, আওয়ামী লীগের মতো আমরা বিক্রি করে দেব না। প্রিয় দেশবাসী, যারা আমাদেরকে কথায় কথায় বলছে যে এই রাষ্ট্র বেশি দিন থাকবে না, বাংলাদেশের চিকেন নেক, চট্টগ্রাম, ফেনী অঞ্চল নাকি তারা কেটে নিয়ে যাবে, আমাদের চট্টগ্রাম বন্দর নাকি তারা নিয়ে যাবে, আমাদের উত্তর অঞ্চলের রাজশাহী, খুলনা, যশোর অঞ্চল নাকি তারা কেটে নিয়ে যাবে। বোকার স্বর্গে বাস করছেন, রাতের স্বপ্ন দেখতে থাকেন। দিনের যোদ্ধারা বেঁচে আছে, যাত্রাবাড়ির শহীদরা বেঁচে আছে, যারা লড়াই করেছে 16 বছর ধরে, তারা বেঁচে থাকতে আপনাদের দুঃস্বপ্ন থেকে যাবে। রাতের স্বপ্ন থাকবে, দিনের স্বপ্ন হবে না ইনশাআল্লাহ। তাই আমরা বলছি যাত্রাবাড়িবাসীকে, আপনারা বাংলাদেশে ইতিহাস তৈরি করেছেন। বাংলাদেশের স্বাধীনতার লড়াইতে বাংলাদেশের নমরুদ আর ফেরাউনের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে, আওয়ামী জাতীয় পার্টি আর 14 দলীয় মির্জাফরদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, এই লড়াইয়ে যাত্রাবাড়ির ইতিহাস, লাল সবুজের পতাকার ইতিহাস, যাত্রাবাড়ির ইতিহাস 20 কোটি মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকবার ইতিহাস। যাত্রাবাড়ির ইতিহাস হচ্ছে লাল সবুজের পতাকার উপরে ইসকনের পতাকা উড়বে না, সেটা প্রমাণ করবার ইতিহাস। যাত্রাবাড়ির ইতিহাস হচ্ছে রক্ত দেবে, বুলেটের সামনে যুদ্ধ করবে, জীবন দেবে, লাশের উপর লাশ জমবে, তারপর নমরুদ আর ফেরাউনের কাছে মাথা নত না করবার ইতিহাস। এই যাত্রাবাড়ির ইতিহাস শুধু যাত্রাবাড়িতে না, বাংলাদেশের শহরে শহরে, প্রান্তে প্রান্তে, জেলায় জেলায় তৈরি হয়েছে। আমাদের শত্রুদেরকে বলছি, দেখেন সাইফুলের জানাজায় দেখেন, এক সাইফুলকে হত্যা করেছেন কোর্টে, হাজার সাইফুল জানাজার দিন এসে প্রমাণ করে দিয়েছে রক্তের উপরে রক্ত ঝরবে, লাশের উপরে লাশ ঝরবে। স্বাধীন বাংলার পতাকা, লাল সবুজের পতাকা রক্তে রক্তস্নাত হবে, কিন্তু এই বাংলাদেশ তার স্বাধীনতা কারো কাছে বিক্রি করে দেবে না ইনশাআল্লাহ। আমাদের কিছু কিছু সহকর্মীর মনে 5 তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। প্রিয় সহকর্মী মিলে, আমরা সরকার গঠন করিনি, আমরা এখনো বিরোধী দলই আছে, বিরোধী দলেই আমরা অবস্থান করছি, বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই। আমাদের যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন,
তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এর ভিতরে চট্টগ্রামেও কিছু কিছু ঘটনা ঘটেছে। আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই, আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই, দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত 859 জন প্রত্যেকটি মানুষ, আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি, আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি। আপনার এলাকায় আপনার যেখানে আপনি থাকেন, যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি, আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চেনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে। হলেন আপনি বিএনপির, হলেন আপনি যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতি দল, যেটাই হন না কেন, এন্ড অফ দ্য ডে আপনাকে মানুষ, আপনার যদি নাম হয়ে থাকে এরশাদুল্লাহ, আপনাকে ও বিএনপির এরশাদুল্লাহ, আচ্ছা এইভাবে আপনাকে কিন্তু মানুষ চিনে। ও নাজিম, ও বিএনপির নাজিম, আচ্ছা এইভাবে কিন্তু মানুষ আপনাকে চিনে। অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি যখন আপনার নিকট আত্মীয় স্বজনের বাসায় যান, আপনি নিশ্চয়ই আপনার চলাফেরা, কথাবার্তা, উঠা বসাতে এমন কিছু পরিচয় দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয়। এটি নর্মালি আমরা করি না, এটি নেগেটিভ ধারণা না হয়। সহকর্মীবৃন্দ, আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন, আপনার যেই কথা, আপনার যেই বিহেভিয়ার, আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ, দল ক্ষতিগ্রস্ত হবে, কেন আপনি এটা করবেন? আপনার এলাকার মানুষ তো আপনারই স্বজন, আপনারই তো আপনজন। দুদিন পরে যখন ভোট হবে ইনশাল্লাহ, সেই ভোটের সময় তো আপনি ধানের শীষের পক্ষে ভোট করতে যাবেন। আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন? আজকে যদি এমন কোনো বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন, তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই দিন এই কাজ করেছিল না, কেন এখন আসছে ভোট চাইতে আমার কাছে? এই কথা আপনাকে শুনতে হবে। আমাদের পক্ষে সম্ভব না, আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে, আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে। আমরা বিশ্বাস করি জনগণের কাতারে। একজন নোয়াখালীর একজন বোন বলেছেন কিভাবে এই দেশের মা বোনেরা বিএনপিকে ভোট দেয়। আমরা সেই ভোটে বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপত্তার সাথে স্বচ্ছভাবে, স্বাধীনভাবে, মুক্তভাবে, ভয়হীনভাবে ভোট দিয়ে যাবে। আমরা সেই নীতিতে বিশ্বাস করি এবং সেটি যদি অর্জন করতে হয়, আপনাদেরকে আজকে কিন্তু অনেক কিছুর পরিবর্তন করতে হবে। উঠা বসা, চলাফেরা, কথাবার্তা আপনাদের পরিবর্তন করতে হবে আপনাদের নিজেদের। বারে বারে আমি বলছি, জনগণকে সাথে রাখুন, জনগণের সঙ্গে রাখুন। সহকর্মীবৃন্দ, আপনি ক্ষমতায় যাবেন না, এখানে উপস্থিত মানুষ একটি মানুষও ক্ষমতায় যাবেন না। আপনারা মানুষের সমর্থন পেলে ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পাবেন, দেশ পরিচালনার সুযোগ পাবেন। মানুষ আপনাদেরকে ক্ষমতা দিবে না, আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিবে। দুটোর মধ্যে পার্থক্য আছে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, পার্থক্যটা বুঝতে হবে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝতো না বলেই দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি। আপনাদের আজকে যে বিভিন্ন অভিযোগ যে তাদের আমলে জলাবদ্ধতা হয়েছে, ট্রাফিক জ্যাম হয়েছে, এই হয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়েছে, কেন এই কথাগুলো আপনারা বলছেন? এই জন্য আপনারা এই কথাগুলো বলছেন যে ওরা ক্ষমতায় ছিল, ওরা জনসমর্থনে দেশ পরিচালনার সুযোগ পায়নি, ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল। আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থন নিয়ে, এবং সেই জন্যই দেশ পরিচালনার যদি সুযোগ পেতে চান, দেশ পরিচালনা যদি করতে চান, তাহলে নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে, নিজের প্রতি মানুষের সেই সমর্থন, আস্থা অর্জন করতে হবে। সহকর্মী, আজকে প্রায় 30টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন, যেটা গত মিটিংয়ের চাইতে 11টি ছাত্র সংগঠন বেশি। তবে আমাদের এখানে কয়েকটি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হতে পারেননি। তারা জানিয়েছেন যে তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র সংগঠন নিয়ে একটা আলাদা প্রোগ্রাম থাকার কারণে তারা সেখানে গিয়েছেন। তবে আমাদের সাথে ওনারা এই বিষয়গুলোতে বসবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন, এবং একসাথেই আমরা এই রূপরেখাটা, আমাদের যে দুইটা সিদ্ধান্ত হয়েছে, যে প্রথমত হচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া যেন শুরু হয় এবং একটা ছাত্র সংসদ নির্বাচন দিয়ে অন্তত যেন শুরু করতে পারে। আর দ্বিতীয় যেই সিদ্ধান্তটা হয়েছে, সকল ছাত্র সংগঠন মিলে আমরা ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে সকলে কাজ শুরু করব, প্রশাসনেরকে জানাবো যে আমরা সকলে চাই আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ছাত্র সংগঠন নির্বাচন শুরু করার জন্য। আর দ্বিতীয়ত যে সিদ্ধান্তটা হয়েছে বা জানানো হয়েছে যে আপনাদেরকে, আমাদের সেকেন্ড সিদ্ধান্তটা হচ্ছে যে আগামী 20 তারিখের মধ্যে প্রতিটি ছাত্র সংগঠন আর সকলে এক জায়গায় ঐক্যমত যে এতদিন যে ছাত্র রাজনীতি চলে আসছে, সেই ছাত্র রাজনীতি দূষিত, সেই ছাত্র রাজনীতিতে অনেক ভুল ত্রুটি আছে, সেটা ছাত্রদের জন্য অনেক ক্ষেত্রে ছাত্র রাজনীতি হয়নি। সকলে এই জায়গায় ঐক্যমত পোষণ করে সকলে নতুন একটি রূপরেখা তৈরির জন্য একমত হয়েছে। সকলে জানিয়েছে যে সকলে মিলে আগামী 20 তারিখের মধ্যে প্রত্যেকটা ছাত্র সংগঠন নিজস্ব প্রস্তাবনা তৈরি করবে, যেটা নিয়ে ওপেন ডিসকাশন হবে। প্রত্যেকটা ছাত্র সংগঠনের সাথে আলাদা আলাদা সবাই মিলে ওপেন ডিসকাশন করবে এবং সবাই এই ওপেন ডিসকাশন শেষে একটা সম্মিলিত একটা রূপরেখা তৈরি করবে, যেটার উপর ভিত্তি করে বাংলাদেশের আগামী ছাত্র রাজনীতি নির্ধারিত হবে, ভবিষ্যৎ নির্ধারিত হবে। এই দুইটা ইস্যু ছিল। আচ্ছা, আমরা করে যাচ্ছেন
এবং আমাদের বার্তাটি আপনাদের কাছে যে আপনারা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন সেটির জন্য আমরা কৃতজ্ঞ। আমি আপনাদেরকে অনুরোধ করব বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য। যেমন গতকাল যেটা হয়েছে, গতকাল কিন্তু এখানে বলা হয়েছে যে আপনারা যদি সুযোগ থেকে এটা প্রচার করেন, কারণ অন্তত এটা হচ্ছে ছাত্রদের কাছে যে আমাদের একটা বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা রয়েছে, সেটির মধ্যে কিন্তু ছাত্ররা আমাদের কাছে গ্রহণযোগ্যতা রাখে, সেই জায়গা থেকে তারা আশাহত হয়। গতকাল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে এই মিটিংটি হয়েছে সেটি কিন্তু কোনো ছাত্র সংগঠনের মিটিং ছিল না, কিন্তু অনেক গণমাধ্যম সেটিকে প্রচার করেছে যে ছাত্র সংগঠনগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিটিং, যাতে করে যে সমস্যাটি হয়েছে, বাংলাদেশে ক্রিয়াশীল ফ্যাসিবাদ বিরোধী অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে যাদের এই আন্দোলনে তাদের অবদান অনস্বীকার্য। সুতরাং আমরা তাদেরকে বাদ দিয়ে যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমরা কোনো মিটিং করতে যাই, এই জিনিসটি হচ্ছে খুবই দৃষ্টিকটু। কারণ এই মিটিংয়ের এজেন্ডা কিন্তু ছাত্র সংগঠনগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস বসেননি, বরং উনি যেহেতু উনি বলেছেন যে বিভিন্ন স্ট্রাইকের সাথে উনি বসা অব্যাহত রাখবেন, কিছুদিন পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বসবেন, ছাত্র সংগঠনগুলোর সাথে উনি আলাদা বসবেন, রাজনৈতিক দলগুলোর সাথে উনি আলাদা বসছেন। গতকাল যারা জুলাই গণ অভ্যুত্থানে ডিবিতে তুলে নিয়ে গিয়েছিল এবং যারা হচ্ছে নেতৃত্ব বর্তমানে রয়েছে নতুন অর্গানোগ্রাম, আমরা কনসার্নগুলো জানাতে তাদের কাছে গিয়েছিলাম, যে রিসেন্ট যে কনসার্নগুলো, কিন্তু মিডিয়াতে যেটি এসেছে সেটি হচ্ছে। দর্শক, জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় যেমন সকল ছাত্র জনতারা একত্রিত হয়েছিল, ঠিক তেমনই কিন্তু আবারও সকল ছাত্র জনতা এবং ছাত্র নেতারা কিন্তু একত্রিত হয়েছে। এবার কিন্তু তাদের সংখ্যাটা আরো বেশি, কারণ এখানে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে ভারতের প্রতিবাদ করার জন্য। এই ভারত আমাদের সঙ্গে যে এটা করে আসছে গত 15 বছর থেকে, তারা ভাবতেছে যে এখন তাদের মন মতোই আমরা চলবো। কিন্তু দর্শক, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতাকে একটা পাওয়ার দিয়ে দিয়েছে, ছাত্র জনতা এখন যা ইচ্ছা তাই করতে পারে। এবার কিন্তু সেই ছাত্র জনতা একত্রিত হয়েছে, তারা এবার ভারতের মোকাবেলা করবে। দর্শক, ছাত্র জনতা যেটাই করেছে সেটাই কিন্তু সফল হয়েছে। এবার তাহলে কি ছাত্র জনতারা ভারতের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, নাকি ভারত এবার লেজ গুটিয়ে চলে যাবে তাদের দেশেই? হ্যাঁ দর্শক, এই সবকিছু মিলেই আমাদের বাংলাদেশটা একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থায় আমাদের বাংলাদেশের ভারতের সঙ্গে কিন্তু একটা খারাপ একটা অবস্থা তৈরি হয়েছে। কিন্তু বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব ভালোভাবে, এমন একটা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসে কিন্তু ছাত্রদের সাথে দিয়েছে এবং তিনি কিন্তু জাতীয় ঐক্যের একটা ডাক দিয়েছেন। এই সবকিছু মিলে বাংলাদেশের ছাত্র জনতা এবার সবাই একত্রিত হয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ছাত্র জনতা আছে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে আছে, ছাত্র দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র গণ অধিকার পরিষদ, এই সমস্ত কিছু এবার একত্রিত হয়েছে ইন্ডিয়ার প্রতিবাদ করার জন্য। সো দর্শক, আপনাদের কি মনে হচ্ছে, বাংলাদেশের ছাত্র জনতা কি পারবে আমাদের বাংলাদেশটাকে আবার শান্তিপূর্ণ একটি বাংলাদেশ গড়ে তুলতে? এই সব কিছু নিয়ে আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের নিজস্ব একটি মতামত করে যাবেন ভিডিও কমেন্ট বক্সে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।